আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশকে 191 রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাট করছে। এখন পর্যন্ত সংগ্রহ 7 উইকেটে 99 রান। 5 বলে 0 রানে ফেরেন তানজিদ তামিম। শান্ত উইকেট উপহার দিয়ে এসেছেন আফগানদের। রান আউট হয়েছেন 7 করে। সাইফ ও হৃদয় দারুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করছিলেন। সাইফ যদিও ফিরেছেন অপ্রয়োজনীয় শটে, সোহান সাকিবরা ভরসা দিতে পারেননি। 99 রানে হারায় 7 উইকেট। এর আগে ব্যাটিংয়ে আফগানদের সাবধানী শুরু। 11 রানে গুরবাজকে ফেরান তানজিম সাকিব। ওয়ান ডাউনে নামা সেদিকুল্লাহ অতলকে 1 অঙ্কে ফেরান তানভীর। অধিনায়ক হাসমতুল্লাহকে বোল্ড করেন মিরাজ। দ্রুত ওমরজাইকে ফেরান রিশাদ। চাপে পড়ে আফগানিস্তান। সেখান থেকে শেষ পর্যন্ত 190 রানে থামে তারা। প্রথম ম্যাচ হেরে সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের। Celebration time. Edge is found. Catch is accepted gleefully. Rishad strikes for Bangladesh. Afghanistan wobbling along. 3 down now. এই নিয়ে বিস্তারিত জানতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, 191 রানের টার্গেট মাত্র। বাংলাদেশ 8 উইকেট হারিয়ে ফেলেছে, রান প্রায় 100। এখনো অনেক রান প্রয়োজন। বাংলাদেশ তো এই ম্যাচটা হেরেই গেল। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারতেই বসেছে বাংলাদেশ। কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই পরপর 3টে সিরিজ আফগানদের বিপক্ষে হারতে যাচ্ছে বাংলাদেশ দল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখুন, যখন বাংলাদেশ দল বল করেছে আমি তখনই বলেছিলাম, কথা হচ্ছিল আপনার সাথে, যে যেই উইকেটে বাংলাদেশ স্পিনাররা টার্ন পাচ্ছেন, আনইভেন বাউন্স পাচ্ছেন, সেখানে আফগান স্পিনাররা কী করবেন। যদিও আফগান পেসারাই কাজটা করে দিয়েছে, তারা কিন্তু ইনিশিয়াল ব্রেক থ্রু দিয়েছে। সেই জায়গাতে আমরা জানি যে রাশিদ খান অথবা নাবি অথবা গাজানফর কী করবে, সেটাই আমরা দেখেছি। পরে আরও রান পায়নি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যদি এক কথায় বলি, যে ব্রেনলেস ব্যাটিং যেটাকে বলে, এগুলো কোনোভাবেই ব্যাটিং বলা যায় না। কোনো ধরনের কোনো গ্রামার বা ওডিআই ব্যাটিং বলতে পারবেন না। আপনি বলতে পারেন যে উইকেটে কঠিন আছে, আপনি বলতে পারেন যে ওখানে আউটফিল্ডটা কঠিন আছে, কিন্তু আপনি সেইভাবে ব্যাট করেননি। আফগানিস্তান যখন দেখেছে যে উইকেটটা কঠিন, তখন কিন্তু তারা স্লো হয়ে গেছে। তারা কখনোই 280 রানের জন্য ব্যাট করেনি, তারা ব্যাট করেছে 250 রানের জন্য। তারা শেষের দিকে ব্যাট করেছে 220 অথবা 230 রানের জন্য। তারা জানে যে এই উইকেটে তাদের স্পিনাররা কী করতে পারবে। অন্যদিকে বাংলাদেশ দল কী করলো, তারা তো টিকতেই পারলো না, টিকার চেষ্টাও করলো না। আপনি দেখেন, প্রথম থেকে 3 জন ব্যাটার, শান্ত রান আউট, ইচ্ছে উইকেট দিয়েছেন। জুনিয়র তামিম যেভাবে শটটা খেলেছেন, কোনো কন্ট্রোল নেই, শট খেলে আউট হয়ে গেছেন। একটা 4 একটা ছক্কা হাঁকানোর পরের বলে আউট হয়ে গেছেন সাইফ। তাদের এরকম ব্যাটিংয়ের জন্যই কিন্তু এই অবস্থাটা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যখন দেখছেন রাশিদ খান তাদের বেস্ট বোলার, সারা ওয়ার্ল্ডের বেস্ট বোলার, তাকে একটু আপনি সমীহ করতে হবে। সেখানে 6 হাঁকাতে গেছেন হৃদয় এবং সোহান, দুজনেই করতে গেছেন, তাকেই চার্জ করতে গেছেন। কোনো দরকার ছিল না। বাংলাদেশের 5টা উইকেট হারিয়ে ফেলেছে, কোনো দরকার ছিল না। ওখানে থেকে 50টা ওভার ব্যাট করার দরকার ছিল। আমরা জয়ের জন্য কী করা দরকার? একটা পার্টনারশিপ দরকার। আপনি যদি 100 রানের মধ্যে 6টা উইকেট হারিয়ে ফেলেন, তারপরেও 200 করা সম্ভব, কারণ আপনার হাতে অনেক অনেক ওভার আছে। সেই কাজটাকে করতে পারেন। আপনি রাশিদ খানের কথা বলছিলেন, আমরা দেখেছি টি20 সিরিজেও রাশিদ বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়েছেন। আজকে দেখলাম রাশিদের গুগলিতেই আউট হয়েছেন সোহান, এর আগে হৃদয়। আসলে বাংলাদেশ দলে আমাদের যেই জাতীয় দলে যে লেগ স্পিনার আছে রিশাদ, উনি আসলে গুগলি ওরকম ভালো পারেন না। বাংলাদেশের ব্যাটাররা কি গুগলি খেলার যে অভ্যস্ততা নেই বা অনুশীলনেও খেলা হয় না, এই কারণে কি রাশিদের গুগলিতে বারবার পরাস্ত হয়? না, অবশ্যই আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। এই প্রশ্ন আমরা অনেকবার করেছি ক্রিকেটারদের, এই প্রশ্ন আমি অনেকবার করেছি কোচদের। এটা তো অবশ্যই একটা বিষয়, তবে খুব বেশি একটা বিষয় না এখানে। আপনি স্কিল খুব বেশি একটা চেঞ্জ হয় না, স্কিল খুব বেশি একটা তারতম্য হয় না। আপনি বলতে পারবেন না যে আফগান ব্যাটারদের স্কিল 100, বাংলাদেশ 70, তেমনটা নয়। মেন্টাল সেটআপটা খুবই ইম্পর্টেন্ট, মেন্টাল স্ট্রেংথটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ যে শটগুলো খেলে আউট হয়েছে, আপনি তো ডিফেন্স করতে পারতেন, ডিফেন্সটাই করেছেন। আপনার যখন 5টা উইকেট নেই, 4টা উইকেট নেই, আপনি কি এই শট খেলতে যাবেন? আফগানিস্তান ব্যাটাররা খেলতে গেছে, যখন দেখেছে 4টা-5টা উইকেট চলে গেছে 100-র নিচে বা 100-র আশেপাশে, অনেক স্লো খেলেছে তারা, অনেক স্লো খেলেছে। আপনি নিজেও খেলা দেখেছেন, যারা দেখেছে তারা জানেন যে তারা সেই চেষ্টা করেছে। যখন দেখেছে যে 220 করাও সম্ভব নয়, তখন চেষ্টা করেছে 200 করার। মানে এই উইকেটটা কঠিন, যেখানে রিশাদ, যেখানে তানভীর, যেখানে মিরাজ ভালো বল করছেন, যারা খুবই টার্নার না, তারা টার্ন পাচ্ছেন, তারা আনইভেন বাউন্স পাচ্ছেন, তাহলে রাশিদ কী করবেন? সেই ধারণা থেকে আসা উচিত ছিল না। আপনি যখন ব্যাট করতে নামছেন, আপনার তো সেই ধারণা আসবেই। আপনি যখন ব্যাট করতে নামবেন, ওপেনার ব্যাট করতে নামবে, তখন থেকে তো একটা সেট আপ থাকবে, একটা পরিকল্পনা থাকবে যে তাদের বোলারদের
বলটা আরও বেশি ভালো হবে, কীভাবে টেকা যায়, কীভাবে সিঙ্গেল করা যায়, কীভাবে ডাবলস করা যায়, সেখান থেকে তো আপনি নিতে পারেন। আপনি যদি 300টা বল খেলার চেষ্টা করতেন যে আমরা 300 বল খেলবো, প্রথম 5 জন ব্যাটার, আর ম্যাচ নিশ্চিতভাবে জিততেন, কিন্তু সেই সেট আপটা তো নেই, সেই আত্মবিশ্বাস তো নেই। যদি থাকতো আমরা ম্যাচ জিততে পারতো। এখানে আগে কি হয়েছে বা আমরা আগে প্রস্তুতি নিয়েছি কিনা যতই বলি, শর্টেজ তো অনেক আছে, যখন হারবো আমরা অনেক কথা চলে আসবে, কিন্তু আপনি মানসিকতা কি দেখাচ্ছেন, সেই মানসিকতা বাংলাদেশ দলের ব্যাটারদের নেই। মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করছি বাংলাদেশ মিরাকেল ঘটাবে, ম্যাচটি জিতবে, কিন্তু সেই আশা সফল হওয়ার সম্ভাবনা কম। বিপিএলের সময়সীমা নির্ধারণ করেছে বিসিবি। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময় হবে এবছরের বিপিএল। অন্তত 5টি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হতে পারে স্বনামধন্য প্রতিষ্ঠান আইএমজিকে। আগামী বছর ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ রয়েছে, জাতীয় নির্বাচনেরও ডামাডোল। বিসিবির জন্য কঠিন ছিল ফাঁকা সময় বের করা। অবশেষে নির্ধারণ হয়েছে আসন্ন বিপিএলের সময়সীমা। ইউ ক্যান বি আ বিগ গ্রুপ, বাট আপনি তো কাউকে নিয়ে আপনার এইটা চালানোর জন্য আপনি ম্যানেজমেন্ট তৈরি করবেন একটা, যে আমরা এরকম ফর্মার প্লেয়ার এদের নিয়ে একটা তৈরি করেছে, যে এইসব সব কিছু দেখা হবে। সো সেইখানে এক্সপিরিয়েন্সে গিয়ে তো আপনি আমাদের যারা ডিফল্ট লিস্টে নেই বা যারা ক্লিন রেকর্ড, এইসব টিমের তো এক্সপিরিয়েন্সে সবসময় হাইস্ট পয়েন্ট পেয়েই যাবে। দল নির্বাচনে এবার সতর্ক বিসিবি। গেলবার রাজশাহী চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তো কম ভোগান্তি পোহাতে হয়নি। এই আইএমজির সুবিধাটা হচ্ছে কি, দে হ্যাভ রান আইপিএল ফর সো লং অ্যান্ড আদার, সো তাদেরও গাইডলাইন একটা নিচ্ছি, আমাদের নিজেদের গাইডলাইন নিচ্ছি এবং গাইডলাইন করছি, এবং আমরা করছি কি যে আগের এক্সপিরিয়েন্সের গাইডলাইন নিচ্ছি, যাতে আগের এক্সপিরিয়েন্সটা দরকার, কেন তারা কি ভুল করেছিল সেই ভুল যাতে আমরা আর করতে চাই না। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেতে পারে স্বনামধন্য প্রতিষ্ঠান আইএমজি। আইপিএলে দীর্ঘ 13 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের। বোর্ড হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য বিপিএল। টাইমিং হচ্ছে মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি, এই উইন্ডোটাতে। এই বছর যেহেতু শর্ট টাইম, আমরা কমফোর্টেবল উইথ আ 5 টিম, তাই বলে যে 6টা 7টা হবে না, হ্যাঁ সেটা বলছি না। অন্তত 5 দল নিয়ে হবে এবারের বিপিএল। সংখ্যা বেড়ে 6 কিংবা 7ও হতে পারে। ভেন্যু বাড়ানোরও চিন্তা আছে বিসিবির। যুক্ত হতে পারে রাজশাহী কিংবা বরিশাল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিল্লি টেস্টে 378 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ 4 উইকেটে 140 রান। এর আগে 2 উইকেটে 318 রান নিয়ে দিন শুরু ভারতের। প্রথম সেশনের শুরুতে 175 রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। সেঞ্চুরি করেন শুভমান গিল। আউট হওয়ার আগে খেলেন 129 রানের ইনিংস। নীতিশ কুমারের 43 ও ধ্রুব জুরেলের 44 রানে 5 উইকেটে 518 রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বিপরীতে ব্যাট করতে নেমে ভারতের বোলিং আক্রমণে 103 রানে টপ অর্ডারের 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। 140 রানে 4 উইকেট খুইয়ে দিন শেষ করে সফরকারীরা। জানাবো ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে হংকং চায়নায় প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। সেরার প্রস্তুতি নিয়ে মাঠে নামার লক্ষ্য হামজা তপুদের। 4-3 গোলে ম্যাচ হেরে পরের দিনই হংকং চায়নায় পৌঁছায় বাংলাদেশ দল। একদিন বিশ্রামের পর প্রথম সেশন অনুশীলন সেরেছে বাংলাদেশ। টেকনিক ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে। সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য দলের। প্রতিপক্ষের শক্তি সামর্থ্য ভালো করে দেখে নিয়েছেন কাবরেরা। তপুরাও চান দারুণ একটি ম্যাচ খেলতে। হারা ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজে লাগাতে চান তপু। পুরো ম্যাচ খেলতে ফিট আছেন বলে জানিয়েছেন তিনি। দুই দল মুখোমুখি হবে মঙ্গলবার। 14 তারিখে খেলা, সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি। এবং আমাদের দেখেন, যখন আপনি ম্যাচ হারবেন, তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি ডে 1 থেকে। তো অবভিয়াসলি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই। আমি এখন 100% সুস্থ এবং ম্যাচ খেলার মতো আমার সেই পসিবিলিটি এবং অ্যাবিলিটি দুটোটাই হয়েছে। মিতুলের একের পর এক ভুলে স্পটলাইটে আনিসুর রহমান জিকো। চারিদিকে দাবি উঠেছে তাকে ফেরানোর। তবে সাবেক অধিনায়ক ও গোলকিপার আশরাফুল রানা বলছেন জিকোকে ফেরানো সহজ হবে না। দলের উপর হামজার প্রভাব দেখে আমিনুল হক মনে করেন তাকে অধিনায়ক করা উচিত ম্যানেজমেন্টের। সেটা মারতে পারছে কই,
সমস্যা কোথায় সবার জানা, প্রতি ম্যাচে মোমেন্টাম পাবে দল, হামজা তারিকরা দারুণ করবেন, শেষ দিকে গোলকিপার ভুল করবেন, ডিফেন্ডাররা হাস্যকর কাজ করবেন, দল হারবে। এটাই নিয়তি, একটাই পরিণতি, হার। সিঙ্গাপুরের পর হংকং চায়না ম্যাচেও মিতুলের অমার্জনীয় ভুল। কেন এমন সময় যাচ্ছে, গোলবারের নিচে কি ভুল করছেন? গোলকিপার কোচ যাকেই নিয়োগ দেওয়া হয় তাকে যেন লম্বা সময় নিয়োগ দেওয়া হয়, যেন তাদের সাথে লম্বা সময় আসলে কাজ করার সুযোগ হয়। কারণ প্রত্যেকটা গোলকিপারের আসলে কিছু কিছু জায়গাতে দুর্বলতা থাকে, সেই জিনিসটা যদি যে রেগুলার গোলকিপারের কোচ থাকে সে আসলে বুঝতে পারে এবং সেইগুলো নিয়ে আসলে কাজ করার সুযোগ থাকে। কয়েকদিন আগেও জিকো ছিল দেশ সেরা কিপার, 2023 সাফের সেরা, তাকে ফেরানোর দাবি উঠেছে। কেন ফেরানো যাচ্ছে না তাহলে? শ্রাবণ সুজনকে সমাধানের ভালো অপশন বলছেন সাবেক অধিনায়ক। জিকোকে খেলাইতে গেলে, জিকোকে ন্যাশনাল টিমে আসলে খেলতে গেলে তাকে আরও বেশি অনুশীলন করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, তাকে টপ পারফরমেন্স করতে হবে এবং ক্লাবে তার নিয়মিত খেলতে হবে। হামজা শুধু মাঠের খেলায় দলকে বদলে দিয়েছেন তেমনটা নয়, মাঠের বাইরেও বড় ইতিবাচক প্রভাব ফেলছেন। জামাল শুরুর একাদশে নিয়মিত না হওয়ায় অধিনায়কত্বের হিসাব নিকাশেও চলে আসছেন হামজা। হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হয়। আমার কাছে মনে হয় হামজা লিডিং রোলে আছে, যেহেতু হামজা কন্টিনিউ করবে, তো এটা ফেডারেশন বা যদি যারা টেকনিক্যাল দায়িত্বে আছে তারা যদি ভাবে এটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা খারাপ কোনো ডিসিশন হবে। ফাহমেদুল জায়ান সমিতদের শুরুর একাদশে না দেখেও অবাক হয়েছিলেন সাবেকরা। হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে সেই ভুল আর দেখতে চান না তারা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।